হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বাবর আলী। সকলকে স্বাগতম জানাই বাবর সাকসেস এডুকেশনে। আমি এর আগের পর্বে আলোচনা করেছিলাম বাক্যের শ্রেণীবিভাগ। বাক্যের দুটি রূপ, একটি হলো গঠনগত রূপ আর একটি হলো অর্থগত রূপ। আমরা গঠনগত রূপটাকে চারটি ভাগে ভাগ করেছিলাম: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য ও মিশ্র বাক্য। তার মধ্যে আমি দুটি আলোচনা করেছিলাম, সেটা হলো সরল ও যৌগিক। আজকে যেটা আলোচনা করব সেটি হচ্ছে জটিল বাক্য ও মিশ্র বাক্য। তো চলো দেখো, জটিল বাক্য না, আচ্ছা ঠিক আছে। জটিল বাক্য কাকে বলে না, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। তাহলে এই যে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য আর একটা হলো যে প্রধান খণ্ডবাক্য, তো আসলে চলো দেখে নিই যে খণ্ডবাক্যই বা কী না, বাক্যের সমাপিকা ক্রিয়া বিশিষ্ট একটি অংশ বা খণ্ডকে খণ্ডবাক্য বলে। তাহলে খণ্ডবাক্য কয় প্রকার হলো না, দুই প্রকার। এক প্রধান খণ্ডবাক্য আর দুই হলো অপ্রধান খণ্ডবাক্য। তো প্রধান খণ্ডবাক্য কাকে বলে চলো দেখে নিই না, বাক্যের সমাপিকা ক্রিয়া বিশিষ্ট যে অংশটি স্বাধীন তাকে প্রধান বা স্বাধীন খণ্ডবাক্য বলে। এটাই মনে রাখতে হবে যে বাক্যের যে অংশটি স্বাধীন সেটাকে বলছে প্রধান খণ্ডবাক্য। আর অপ্রধান খণ্ডবাক্য কাকে বলে না, বাক্যের সমাপিকা ক্রিয়া বিশিষ্ট যে অংশটি স্বাধীন নয়, পরাধীন, তাকে অপ্রধান বা পরাধীন খণ্ডবাক্য বলে। তাহলে বুঝতেই পেরেছ যে প্রধান খণ্ডবাক্য কাকে বলে আর অপ্রধান খণ্ডবাক্য কাকে বলে। এখন একটা উদাহরণ দেখো। আচ্ছা, যে সকলেই জানে যে মানুষ হয় মরণশীল। এখানে দেখো সকলেই জানে এইটুকুটা হলো প্রধান খণ্ডবাক্য, আর যে মানুষ হয় মরণশীল এইটুকু অংশটা হলো অপ্রধান খণ্ডবাক্য। দেখো আমি লিখে দিয়েছি যে এখানে সকলে জানে খণ্ডবাক্যটি একটি স্বাধীন বাক্য, তাই এটি একটি প্রধান খণ্ডবাক্য। আর যে মানুষ হয় মরণশীল, এই খণ্ডবাক্যটি মোটেই স্বাধীন বাক্য নয়, অপরের ওপর নির্ভরশীল, তাই এটি অপ্রধান খণ্ডবাক্য। এখানে যে মানুষ হয় মরণশীল প্রধান খণ্ডবাক্যটি সকলেই জানে প্রধান খণ্ডবাক্যের অধীন, তাই এটি একটি জটিল বাক্য। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে দেখো সকলেই জানে, সকলেই কি জানে সেটা কিন্তু ডিপেন্ড করছে, মানে সেটা অধীন হয়ে আছে। সকলে জানে কথাটার অধীনে আছেন যে মানুষ হয় মরণশীল, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। তারপরে দেখো যে জটিল বাক্যে অপ্রধান খণ্ডবাক্য সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী অব্যয় দ্বারা প্রধান খণ্ডবাক্যের সঙ্গে প্রধানত তিনভাবে যুক্ত হয়। কি বললাম যে এই যে প্রধান খণ্ডবাক্য একটা বলছে আর একটা অপ্রধান খণ্ডবাক্য বলছে, তো এই যে প্রধান খণ্ডবাক্যের সঙ্গে অপ্রধান খণ্ডবাক্যটা কি হয়, যুক্ত থাকে। সো এই যে যুক্তটা, এই যে অপ্রধান খণ্ডবাক্যটা তিনভাবে অবস্থান করে। কিভাবে? এক হচ্ছে বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য, দুই বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য এবং তিন হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। এক নম্বর দেখো, বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য না, যে অপ্রধান খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াপদের কর্ম তথা বিশেষ্য রূপে ব্যবহৃত হয় তাকে বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য বলে। যেমন আমি জানি প্রকৃতি হয় শ্যামল। দেখো এখানে কিন্তু আমি বললাম যে সংজ্ঞাতে বলেছিলাম যে অপ্রধান খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াপদের কর্ম তথা বিশেষ্য রূপে ব্যবহৃত হয়, ক্রিয়াপদের কর্ম হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এখানে দেখো প্রধান খণ্ডবাক্য এইটা আমি জানি, তো এখানে ক্রিয়াপদ কোনটা, জানি। এখন জানিকে যদি কি দিয়ে প্রশ্ন করো, যেটুকু বেরোবে সেটাই নিশ্চয় কর্ম। তাহলে দেখো জানিকে দিয়ে তো প্রশ্ন করো আমি কি জানি, তাহলে প্রকৃতি হয় শ্যামল, এ কথাটা জানি। তাহলে জানি পদের কর্মপদ কি, প্রকৃতি হয় শ্যামল। তাহলে এই জায়গাটা হচ্ছে বিশেষ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। দেখো 2 নম্বর বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য।
বলছে যে অপ্রধান খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত কোনো নামপদকে বিশেষিত করে তাকে বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য বলে। তাহলে এখানে বললাম যে যে প্রধান খণ্ডবাক্য অপ্রধান খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত কোনো পদকে বিশেষিত করে। দেখো কোনো পদকে বিশেষিত করছে কিনা দেখি। আচ্ছা, উদাহরণ দেখো, বলছে যিনি বক্তৃতা দিয়েছেন তাকে আমি চিনি। তো তাকে আমি চিনি এই ব্যাপারটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। এখন চিনি, তাকে আমি চিনি, তো চিনি যে এই যে চিনি এখানে দেখো বলছে প্রধান খণ্ডবাক্যের অন্তর কোনো পদকে, এই যে তাকে, এই তাকে শব্দটাকে কিন্তু বিশেষণ করেছে। তাকে বলতে কোন মানুষটার কথা বলছে না, যিনি বক্তৃতা দিয়েছেন সেই মানুষটার কথা বলছেন। তাহলে এই তাকে শব্দটিকে, এই তাকে শব্দ বা তাকে পদটিকে বিশেষিত করেছে এই যিনি বক্তৃতা দিয়েছেন এই শব্দাংশটি, বাক্যাংশটি। তাই এই যিনি বক্তৃতা দিয়েছেন এই পদ মানে এই বাক্যাংশটুকু হলো বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। তারপরে 3 নম্বর দেখো, ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। না, যে অপ্রধান খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত ক্রিয়াপদকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য বলে। যেমন যেমন কর্ম তেমন ফল পাবে, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তাহলে এখানে দেখো ফল পাবে, এখানে আমি বলেছিলাম যে প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত ক্রিয়াপদকে বিশেষিত করবে। তো তেমন ফল পাবে, এই পাবেটা হলো ক্রিয়াপদ। তো এই পাবে এখানে পাবেকে বিশেষিত করেছে যেমন কর্ম করবে, মানে কর্ম তুমি যেমন করবে তেমনই কি পাবে, ফল তেমনই তুমি ফল পাবে। তাহলে এই যে পাবে শব্দের যে বিশেষণ করেছেন সেটা হলো যেমন কর্ম করবে। তাই এই যেমন কর্ম করবে এইটুকুটা হয়ে যাচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। এবার তারপরে দেখো ওগুলো সবই গেল জটিল বাক্যের উদাহরণ, ঠিক আছে। এবার যাবো আমরা একটি মিশ্র বাক্য। না, যে বাক্য সরল ও যৌগিক কিংবা সরল ও জটিল কিংবা যৌগিক ও যৌগিক কিংবা যৌগিক ও জটিল কিংবা জটিল ও জটিল বাক্যের মিশ্রণে গড়ে ওঠে তাকে মিশ্র বাক্য বলে। হ্যাঁ, সংজ্ঞাটা একটু কঠিনই লাগলো, তবে দেখো সোজা ব্যাপার কিছু না। মানে অ্যাকচুয়ালি মিশ্র বাক্য হচ্ছে আগের যে 3টা আমরা বাক্য পড়লাম না, সরল, যৌগিক, জটিল, এই 3টা বাক্যর মধ্যে যদি একটি বাক্যে ওই পূর্বোক্ত 3টি বাক্যের ভিতরে যদি 2টো বর্তমান থাকে তবে সেটা মিশ্র বাক্য। অর্থাৎ ওগুলোর মিশ্রণ যদি ঘটে থাকে, সরল বাক্যের সঙ্গে জটিল বাক্যের হতে পারে, জটিল বাক্যের সঙ্গে জটিল বাক্যেরও হতে পারে, বা সরল বাক্যের সঙ্গে যৌগিক বাক্যের হতে পারে। যাই হোক, দুটো ওই আগের পূর্বোক্ত 3টের ভিতরে 2টো যদি একটি বাক্যে থাকে তবে সেটা কিন্তু আমরা বলবো মিশ্র বাক্য। তো উদাহরণে দেখো, যেমন সরল ও যৌগিক বাক্যর মিশ্রণে একটা মিশ্র বাক্য তৈরি হয়েছে, সরল এবং যৌগিক। উদাহরণ দেখো, গ্রামে কেউ 2-1টা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাবা, তোমার সোনার দোয়াত কলম হোক। তাহলে এখানে দেখো, গ্রামে কেউ 2-1টা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, এইটুকু কিন্তু একটা সরল বাক্যের দৃষ্টান্ত। তারপর একটুকু দেখো, বেঁচে থেকো বাবা, তোমার সোনার দোয়াত কলম হোক। তাহলে বেঁচে থাকো বাবা, তোমার সোনার কলম দোয়াত হোক, এইটুকুটা কিন্তু একটা যৌগিক বাক্য। তাহলে সরল প্লাস যৌগিক মিলিয়ে এটা কিন্তু একটা পুরো বাক্যটাকে আমরা বলবো মিশ্র বাক্য। চলো তারপরে দেখো, সরল বাক্যের সঙ্গে একটা জটিল বাক্যের উদাহরণ দিয়েছি। আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব, কিন্তু আমি যে সকলের শয়তানের সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তাহলে এই যে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব, এইটুকুটা হলো সরল বাক্য। আর তারপরে লিখেছি যে কিন্তু আমি যে সকলের শয়তানের সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম, এইটুকুটা হচ্ছে জটিল বাক্য। কী করে জটিল বাক্য বলে দেখো, কিন্তু আমি যে সকলের শয়তানের সন্ধান রাখি তার সামান্য পরিচয় দিয়ে রাখলাম, যে এবং তার এই যে নিত্য সম্বন্ধে অব্যয় দ্বারা যুক্ত হয়েছে বাক্য দুটা, তাই এটা হয়ে গেল জটিল বাক্য। তাহলে প্রথমে সরল বাক্য আর পরে জটিল বাক্য, এই পুরো বাক্যটাকে তাই বলছে এখানে যে এটা আমরা বলতে পারি মিশ্র বাক্য। এইভাবে আরও আছে, যৌগিকের সাথে যৌগিক আছে, যৌগিকের সাথে জটিল আছে, জটিলের সাথে জটিল আছে। তো এগুলো দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আজকে এই পর্যন্তই। এরপরে যেটা নিয়ে আসবো সেটা বাক্যের অর্থগত শ্রেণীবিভাগটা। তো চলো, এইটুকু যদি থেকে তোমরা বুঝতে পারো অবশ্যই একটা লাইক করো এবং এই ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। আজকে এই পর্যন্ত, চলো পরের ক্লাসের জন্য আমরা অপেক্ষায় থাকলাম।